প্রিয় ছাত্রছাত্রী, আজকের ক্লাসে আমরা আলোচনা করব ন্যায় দর্শনের অলৌকিক সন্নিকর্ষ। তো অলৌকিক সন্নিকর্ষ এই আলোচনাটা আমরা যেমন একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আলোচনা করব এবং তার সাথে তারা ইন্ডিয়ান ফিলোসফি নিয়ে হয়তো পাসে বা জেনারেলে পরবর্তীকালে পড়াশোনা করবে, তাদের জন্য আমরা আরেকটু ডিটেলসেও আলোচনাগুলো কিন্তু এই ক্লাসেই করে নেব। তো প্রথমে আমরা দেখব যে অলৌকিক সন্নিকর্ষ। অলৌকিক সন্নিকর্ষ মানে কি? অলৌকিক মানে কি? যেটা লৌকিক নয়, সেই সন্নিকর্ষটাকেই বলা হয় অলৌকিক সন্নিকর্ষ। তো এত সহজে তো বুঝতে হবে না, এর একটু সঠিক এবং গভীর অর্থ কিন্তু আমাদেরকে এখানে বুঝে নিতে হবে। আচ্ছা, তোমাদের অলৌকিক সন্নিকর্ষটা যাতে খুব ভালো করে বুঝতে পারো তার জন্য বলবো আমাদের চ্যানেলে যে লৌকিক সন্নিকর্ষের আলোচনা করা আছে সেই ক্লাসটা তোমরা আগে ফলো করে নাও, তাহলে দেখবে অলৌকিক সন্নিকর্ষটা কিন্তু খুব সহজে তোমরা বুঝতে পারছো। কারণ ওখানে সন্নিকর্ষ কি, সন্নিকর্ষ কাকে বলে এবং সেইগুলো সম্পর্কে তো আলোচনা করা রয়েছে, তো সেটা আগে দেখে নাও। তো প্রথমে আমরা দেখব যে অলৌকিক সন্নিকর্ষ কাকে বলে। দেখো, অলৌকিক সন্নিকর্ষ হচ্ছে একটা ইন্দ্রিয় যখন প্রত্যেকটা ইন্দ্রিয়ের তো এক একটা করে গ্রাহ্য বিষয় থাকে, তো একটা ইন্দ্রিয় যখন তার গ্রাহ্য বিষয়ের সাথে সম্বন্ধ না হয়ে যদি অন্য ইন্দ্রিয়ের কোনো গ্রাহ্য বিষয়ের সাথে সম্বন্ধ হয়, তাহলে যে সন্নিকর্ষ হয় তাকে বলা হয় অলৌকিক সন্নিকর্ষ। তো আমরা একটু বোর্ডে একটু স্কেচ করে বিষয়টা আর একটু সহজ করে নিই। দেখো, একটা ইন্দ্রিয় নিলাম, সেটা চক্ষু। চক্ষু চক্ষু দিয়ে আমরা দেখি, দেখা কাজ হয়, বা চক্ষুর আমরা গ্রাহ্য বিষয় হিসাবে দর্শনের পরিভাষায় বলে থাকি রূপ। চক্ষুর গ্রাহ্য বিষয় হলো রূপ। আর জিহ্বা, জিহ্বা এর গ্রাহ্য বিষয় কি? স্বাদ। ঠিক আছে, তাহলে চোখের গ্রাহ্য বিষয় হচ্ছে রূপ। চোখের সাথে রূপের যে সম্বন্ধ হয় সেই সম্বন্ধটা কিন্তু সন্নিকর্ষ, কারণ ইন্দ্রিয়ের সাথে তার গ্রাহ্য বিষয়ের সম্বন্ধকে বলা হয় সন্নিকর্ষ, এবং এই সন্নিকর্ষটা কিন্তু লৌকিক সন্নিকর্ষ। লৌকিক সন্নিকর্ষ কেন? যে ইন্দ্রিয়ের যে গ্রাহ্য বিষয়, সেই ইন্দ্রিয়ের সাথেই সেই গ্রাহ্য বিষয়ের সম্বন্ধ হচ্ছে। চোখের গ্রাহ্য বিষয় হলো রূপ, তার সাথে সম্বন্ধ হচ্ছে, এটা লৌকিক সন্নিকর্ষ। জিহ্বার গ্রাহ্য বিষয় হলো স্বাদ, তাহলে জিহ্বা দিয়ে যখন আমরা কোনো খাদ্য দ্রব্যের স্বাদ নিই তখনও কি হয়? তখনও কিন্তু লৌকিক সন্নিকর্ষ হয়। এইবার আমি চোখ দিয়ে রূপ দেখি, কিন্তু জিহ্বা দিয়ে স্বাদ নেই। কোনো কোনো সময় আমাদের ব্যবহারিক জীবনে এমন ক্ষেত্র আমাদের দেখা যায় যখন চোখ দিয়েই আমরা স্বাদের অনুভূতি হচ্ছে। তাহলে চোখ দিয়ে যখন আমি স্বাদের অনুভূতি বা গ্রহণ হবে, তখন তো আর লৌকিক নয়। কেন নয়? না, স্বাদ তো জিহ্বার গ্রাহ্য বিষয়, স্বাদ তো চোখের গ্রাহ্য বিষয় নয়। তাহলে চক্ষু দিয়ে যখন আমি স্বাদ গ্রহণ করব তখন সেটা হয়ে যাবে অলৌকিক অলৌকিক সন্নিকর্ষ। ঠিক আছে, তাহলে যে ইন্দ্রিয়ের যা গ্রাহ্য বিষয় নয় সেই গ্রাহ্য বিষয়ের সাথে যদি সম্বন্ধ হয় তখন তাকে বলা হয় অলৌকিক সন্নিকর্ষ। যেমন জিহ্বার গ্রাহ্য বিষয় স্বাদ, জিহ্বা দিয়ে আমরা স্বাদ গ্রহণ করি। এবার চোখ দিয়ে যদি আমার স্বাদের জ্ঞান হয়ে যায়, চোখ দিয়ে যদি স্বাদের আমার অনুভূতি হয়ে যায়, তাহলে সেই সন্নিকর্ষটাকে বলা হয় অলৌকিক
এবার মনে হতে পারে যে চোখ দিয়ে আবার কি করে স্বাদের জ্ঞান হয় আমাদের। হ্যাঁ, অনেক ক্ষেত্রে হতে পারে। যেমন ধরো তুমি কোনো একটা রাস্তার পাশ দিয়ে যাচ্ছ, সেটা হচ্ছে একটা বিরিয়ানির দোকান। তুমি সেখানে দোকানে গেলে না বা বিরিয়ানি খেলে না, কিন্তু তুমি যখন রাস্তার পাশ দিয়ে যাচ্ছ তখন তো তুমি চোখ দিয়েই তো দেখলে বিরিয়ানিটা, তুমি তো খেলে না, জিহ্বার সাথে তো তোমার খাদ্যদ্রব্যটার কোনো সম্বন্ধ হলো না, কিন্তু তোমার জিভে জল এলো, অর্থাৎ বিরিয়ানির স্বাদের অনুভূতি কিন্তু তোমার হলো। কি দিয়ে? তুমি তো চোখ দিয়ে দেখেছো। তাহলে তো চোখের গ্রাহ্য বিষয় তো বিরিয়ানির স্বাদ নয়। কার স্বাদ বিষয়? সেটা হচ্ছে জিহ্বার। কিন্তু তুমি তো খেলে না বা কিনলেও না, তোমার জিহ্বার সাথে তার সম্বন্ধই হলো না। তাহলে চোখ দিয়ে দেখেই তোমার জিভে জল এলো, অর্থাৎ তোমার একটা কিন্তু স্বাদের অনুভূতি রীতিমতো হয়ে গেছে যে বিরিয়ানি কেমন স্বাদ। তাহলে চোখ দিয়ে দেখে তোমার তো স্বাদের অনুভূতি হলো। এই যে স্বাদের অনুভূতি অন্য একটা ইন্দ্রিয়ের গ্রাহ্য বিষয়, অথচ চোখ দিয়ে আমার কিন্তু অনুভূতিটা হচ্ছে। এই ক্ষেত্রে যে সন্নিকর্ষ হয় তাকেই বলা হয় অলৌকিক সন্নিকর্ষ। তাহলে একদম সহজ পরিভাষায় বলতে গেলে প্রত্যেকটা ইন্দ্রিয়ের নির্দিষ্ট গ্রাহ্য বিষয় থাকে। একটা ইন্দ্রিয় যখন অন্য কোনো একটা ইন্দ্রিয়ের গ্রাহ্য বিষয়ের সাথে সম্বন্ধ স্থাপন করে, তখন সেই সন্নিকর্ষটাকে আমরা বলে থাকি কি? অলৌকিক সন্নিকর্ষ। এবার আমরা দেখব ন্যায় দর্শন স্বীকৃত অলৌকিক সন্নিকর্ষগুলি কয় প্রকার। তো ন্যায় দর্শনে অলৌকিক সন্নিকর্ষকে তিনটি ভাগে ভাগ করা হয়: সামান্য লক্ষণ অলৌকিক সন্নিকর্ষ, জ্ঞান লক্ষণ অলৌকিক সন্নিকর্ষ এবং যোগযোগ প্রত্যক্ষ। তো দেখো, তাহলে অলৌকিক সন্নিকর্ষ অলৌকিক সন্নিকর্ষ ন্যায় দর্শনের তিন প্রকার। একটা সামান্য, সামান্য লক্ষণ, জ্ঞান লক্ষণ আর যোগজ প্রত্যক্ষ। এই যোগজ প্রত্যক্ষকে আবার দুটো ভাগে ভাগ করা হয়। একটা হলো যুক্ত যোগী, আরেকটি হলো জুনজান। ঠিক আছে, আরেকটি হলো জুনজান। তো আমরা একটা একটা করে আজকের ক্লাসে এই অলৌকিক সন্নিকর্ষগুলো আলোচনা করব। প্রথম হচ্ছে 1 নম্বরে হলো সামান্য লক্ষণ। তো সামান্য লক্ষণ অলৌকিক সন্নিকর্ষ কি? যে অলৌকিক সন্নিকর্ষে একটা সামান্য ধর্ম বা জাতি সন্নিকর্ষ হিসাবে কাজ করে, তখন সেই সন্নিকর্ষকে বলা হবে সামান্য লক্ষণ সন্নিকর্ষ। সামান্যটা কি? সামান্য হচ্ছে এমন একটা ধর্ম যা সমস্ত মানে একই জাতীয় সমস্ত বস্তু বা ব্যক্তিতেই থাকে। যেমন ধরো মনুষ্যত্ব। মনুষ্যত্ব হচ্ছে এমন একটা ধর্ম যা শুধু আমাতে নয়, সকল পৃথিবীর মানুষেতেই থাকে। সেই মনুষ্যত্ব ধর্মটা হলো সামান্য ধর্ম। টেবিলে থাকে টেবিলত্ব। তাহলে আমার এই পড়ার রুমে যে টেবিলটা আছে তাতেই শুধু টেবিলত্ব ধর্ম নেই, ওই একই টেবিলত্ব ধর্ম তোমাদের প্রত্যেকের গৃহে যে টেবিল আছে তাতেই আছে। পৃথিবীর যত টেবিল আছে তাতেই টেবিলত্ব ধর্মটা কিন্তু রয়েছে, এবং একই টেবিলত্ব ধর্ম। এই যে টেবিলত্ব ধর্মটা, এটা হচ্ছে সামান্য ধর্ম। তাহলে এই সামান্য ধর্ম যখন
সন্নিকর্ষ হিসাবে কাজ করে, সেই সন্নিকর্ষটা কিন্তু লৌকিক কখনোই হবে না, সেই সন্নিকর্ষটা হবে অলৌকিক সন্নিকর্ষ। কারণ সামান্য ধর্ম, এটা তো বিশেষ কোনো ধর্ম নয়, সামান্য ধর্ম। এই সামান্য ধর্মের প্রত্যক্ষ ক্ষেত্রে সামান্য ধর্ম দিয়ে যখন আমার কোনো সন্নিকর্ষ হবে, তখন সেটাকেই বলা হবে সামান্য লক্ষণ অলৌকিক সন্নিকর্ষ। আমরা আরও বিস্তৃতভাবে আলোচনা করব। তো যারা একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা এই ক্লাসটা দেখবে, তোমরা সামান্য লক্ষণ কাকে বলে তার উদাহরণগুলো এখান পর্যন্ত দেখো, খুব স্পষ্ট করে তোমরা বুঝতে পারবে। আর যারা পরবর্তীকালে গ্র্যাজুয়েশন লেভেলে তোমরা পড়বে, সেখানে তাদের জন্য আমরা একটু বিশদভাবে আলোচনা করে দেব। কি আলোচনা করব? যে কেন ন্যায় দর্শনে সামান্য লক্ষণ সন্নিকর্ষটাকে ওনারা স্বীকার করছেন। ঠিক আছে, তার একটা বিস্তৃত আলোচনাও আমরা আজকের ক্লাসে আলোচনা করব। তো দেখো, সামান্য লক্ষণ, তাহলে সামান্য ধর্ম কি আমরা বুঝলাম। সামান্য লক্ষণ সন্নিকর্ষ কখন হবে? ধরো একটা দ্রব্য, একটা উদাহরণ নিই, দ্রব্য একটা ধর্ম আছে সামান্য, তাহলে এখানে কি হবে? সামান্য প্রত্যক্ষ হবে। আচ্ছা, এই সামান্য এই দ্রব্যের জায়গায় আমি নিলাম চক্ষু। ওকে, এই দ্রব্যটা তোমরা ধরে নাও রামবাবু নামে একজন ব্যক্তি, বা আমি বলতে পারি একজন মানুষ। আর এই সামান্য ধর্ম রামবাবুতে কি রয়েছে? মনুষ্যত্ব। ঠিক আছে, মনুষ্যত্ব সামান্য ধর্ম রয়েছে। তাহলে এই মনুষ্যত্ব সামান্য ধর্ম দিয়ে, ঠিক আছে, আমি চোখ দিয়ে রামবাবুকে দেখলাম, তাহলে এখানে রামবাবুর সাথে আমার কি হলো? একটা লৌকিক সন্নিকর্ষ হলো। সেটার নাম তোমরা বলো যে রামবাবু, এখানে দ্রব্য, চক্ষু দ্রব্য, তাহলে দ্রব্যের সাথে দ্রব্যের কি হয়? সংযোগ সন্নিকর্ষ হয়। এবার এই রামবাবুতে একটা মনুষ্যত্ব ধর্ম রয়েছে। সেই মনুষ্যত্ব যে ধর্মটা শুধুমাত্র এই আমার দেখা রামবাবু নামক ব্যক্তি বা মানুষেই নেই। এই মনুষ্যত্ব ধর্মটা কোথায় কোথায় থাকে? বর্তমান, অতীত, ভবিষ্যৎ, সকল মানুষেই থাকে। তাহলে এই মনুষ্যত্ব যে ধর্মটা, এটা শুধুমাত্র আমার এই মুহূর্তে দেখা রামবাবু নামক মানুষের মধ্যেই নেই। এই মনুষ্যত্ব ধর্মটা বর্তমানে যত মানুষ আছে তোমাদের মধ্যে, এবং তোমরা ছাড়াও যত পৃথিবীতে মানুষ রয়েছে, সবার মধ্যে মনুষ্যত্ব ধর্ম বর্তমান। অতীতকালে যেসব মানুষ ছিল তাদের মধ্যেও মনুষ্যত্ব ছিল, আর ভবিষ্যতে, আগামী ভবিষ্যতে যারা আসবেন তাদের মধ্যেও কি থাকবে? এই মনুষ্যত্ব ধর্মটা কিন্তু থাকবে। তাহলে মনুষ্যত্ব ধর্মটা হচ্ছে এমন একটা জাতি বা সামান্য, যা বর্তমান, অতীত, ভবিষ্যৎ সকল মানুষেতেই প্রেজেন্ট থাকে। তাহলে এই মনুষ্যত্ব ধর্ম দিয়ে আমি যখন অতীত, বর্তমান, ভবিষ্যৎ, এর মধ্যে, তাহলে আমি চক্ষু দিয়ে কি করতে পারছি? মনুষ্যত্ব ধর্ম দিয়ে আমি চক্ষুর সাহায্যে মনুষ্যত্ব ধর্মের, মানে চক্ষু একটা ইন্দ্রিয়, এবং মনুষ্যত্ব যে ধর্মটা চোখের সাথে সম্বন্ধ হচ্ছে, এবং এই সম্বন্ধটা কিন্তু কোনো লৌকিক নয়। দেখো, আরো একটু স্পষ্ট করে তোমরা ভালো করে বোঝো। চক্ষু আর রামবাবু এটা আমার কিন্তু দৃষ্টিগোচরে আছে, প্রত্যক্ষ, লৌকিক প্রত্যক্ষ। কিন্তু মনুষ্যত্ব যে সামান্য ধর্মটা, এর তো আমার লৌকিক প্রত্যক্ষ হচ্ছে না, এটা অলৌকিক প্রত্যক্ষ। এবার চোখের সাথে মনুষ্যত্ব সামান্য ধর্মটা যখন সম্বন্ধ হবে, সেই সম্বন্ধের ফলে আমি কি করব? বর্তমান, অতীত, ভবিষ্যতে যত মানুষ আছে
সবাইকেই কিন্তু আমি এই মুহূর্তে প্রত্যক্ষ করতে পারছি। তাহলে আজকে এই ক্লাসরুমে দাঁড়িয়ে আমার সামনে থাকা রামবাবুতে যে মনুষ্যত্ব ধর্ম আছে, সেই মনুষ্যত্ব ধর্মটা আমার চোখের সাথে সম্বন্ধ স্থাপন করছে, এবং সেটা অবশ্যই অলৌকিক সন্নিকর্ষ এবং অলৌকিকভাবে সম্বন্ধ স্থাপন করছে। কারণ আমার সামনে তো, আমার চোখের সামনে তো গোটা পৃথিবীর মানুষ নেই, কিন্তু এই মনুষ্যত্ব ধর্ম দিয়ে কিন্তু আমি বর্তমান, অতীত এবং ভবিষ্যৎ সকল মানুষকেই কিন্তু প্রত্যক্ষ করতে পারছি। এই প্রত্যক্ষটা লৌকিক নয়, এই প্রত্যক্ষটা কি? অলৌকিক প্রত্যক্ষ। অলৌকিক প্রত্যক্ষ। লৌকিক হতে গেলে আমার ইন্দ্রিয়ের সামনে সবাইকে থাকতে হবে, কিন্তু এটা কি হয়? অতীতের মানুষ, ভবিষ্যতে যারা আসেনি, আগামীকাল আসবে, তারা কি করে আমার ইন্দ্রিয়ের সামনে উপস্থিত হবে? তারা তো ইন্দ্রিয়ের সামনে উপস্থিত হতে পারবে না, সম্ভব নয়। কিন্তু মনুষ্যত্ব ধর্ম মানলে, তাহলে সেই মনুষ্যত্ব ধর্ম যদি চোখের সাথে সম্বন্ধ স্থাপন করে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা অতীত, বর্তমান, ভবিষ্যৎ সকল মানুষকে কিন্তু প্রত্যক্ষ করতে পারবো, অবশ্যই অলৌকিকভাবে। এবং এই প্রত্যক্ষের ক্ষেত্রে যেহেতু সামান্য ধর্মটা সন্নিকর্ষ হিসাবে কাজ করছে, তাই সামান্য ধর্মটা যেহেতু একটা বিশেষণ, কিন্তু সে চোখের সাথে সম্বন্ধ স্থাপন করছে, অর্থাৎ সন্নিকর্ষ স্থাপন করছে, তাই এটাকে বলা হয় সামান্য লক্ষণ অলৌকিক সন্নিকর্ষ। এবার আমরা দেখব যে ন্যায় দর্শনে কোন যুক্তি দিয়ে প্রমাণ করে দেখানো হচ্ছে যে সামান্য লক্ষণ অলৌকিক সন্নিকর্ষ কিন্তু আছে এবং স্বীকার করা যায়। 1 নম্বর যুক্তি তারা দিচ্ছে যে ব্যাপ্তিক জ্ঞান। ব্যাপ্তিক জ্ঞান প্রতিষ্ঠা করার জন্য সামান্য লক্ষণ সন্নিকর্ষকে স্বীকার করতেই হবে। ব্যাপ্তিক জ্ঞান কি? ব্যাপ্তিক জ্ঞান হচ্ছে, পূর্বের ক্লাসটাও তোমরা দেখে নাও, যদি কেউ দেখে না থাকো, তাহলে ব্যাপ্তিক জ্ঞান সম্পর্কে একটা সম্যক ধারণা তৈরি হয়ে যাবে। আর ব্যাপ্তিক জ্ঞানটা কি আমি সংক্ষেপে বলি, হেতু এবং সাধ্যের মধ্যে নিয়ত সহচর একটা সম্বন্ধ, তাকেই বলা হয় ব্যাপ্তি। তাহলে হেতু আর সাধ্য এর মধ্যে যদি নিয়ত সহচর সম্বন্ধ থাকে, তাহলে সেটাকে বলছি আমরা ব্যাপ্তি। তাহলে নিয়ত সহচর যে সম্বন্ধ, এটা বর্তমানেও থাকবে, অতীতে ছিল, এবং ভবিষ্যতেও এই সম্বন্ধটা থাকবে। এখন আছে, অতীতে ছিল, ভবিষ্যতে থাকবে না, এরকম সম্বন্ধ কিন্তু ব্যাপ্তি হবে না। ব্যাপ্তি হতে গেলে ত্রৈকালিক সম্বন্ধ থাকতে হবে, 3 কালেতেই সেই সম্বন্ধ থাকতে হবে। তাহলে হেতু এবং সাধ্য এর মধ্যে যে ব্যাপ্তি সম্বন্ধটা, এই ব্যাপ্তি সম্বন্ধটা আমি হয়তো আমার বর্তমানে থাকা কোনো একটা হেতু এবং সাধ্য, অর্থাৎ ধূম এবং হেতু বহ্নি, যে ধূম এবং বহ্নিকে আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি, তার মধ্যে হয়তো লৌকিকভাবে আমি সম্বন্ধ স্থাপন করতে পারি। কিন্তু অতীত এবং ভবিষ্যৎ এই 2 কালে বা বর্তমানে আমার দৃষ্টিগোচরে থাকা তোমাদের ওখানে বা তোমাদের রান্নাঘরে যে ধূম বা বহ্নি একসাথে রয়েছে, তাকে তো আমি প্রত্যক্ষ করতে পারছি না। আমি শুধুমাত্র প্রত্যক্ষ করতে পারছি না, আমি শুধুমাত্র আমার বাড়িতে একসাথে থাকার সম্বন্ধটাকে প্রত্যক্ষ করতে পারছি, কিন্তু বাকি তো আর কোথাও প্রত্যক্ষ করতে পারছি না। তাহলে সেই যে বহ্নি এবং ধূমের মধ্যেও, সেই হেতু এবং সাধ্যের মধ্যে, অর্থাৎ ধূম আর বহ্নির মধ্যে যে সম্বন্ধটা আছে, অবশ্যই আছে, এবং ব্যাপ্তি সম্বন্ধ, সেগুলো তো আমি এই মুহূর্তে প্রত্যক্ষ করতে পারছি না। তাহলে সেগুলোকেও আমরা জানতে পারবো যদি সামান্য লক্ষণ অলৌকিক সন্নিকর্ষ স্বীকার করা হয়। কেন সামান্য লক্ষণ অলৌকিক সন্নিকর্ষ কিন্তু বর্তমান, অতীত, ভবিষ্যৎ সমস্ত কালেরই হেতু এবং সাধ্যের মধ্যে
সম্বন্ধকে ইঙ্গিত করবে। এই কারণে সামান্য লক্ষণ সন্নিকর্ষ অলৌকিক সন্নিকর্ষ স্বীকার করতেই হবে, কেননা তা না হলে আমরা ব্যাপ্তিক জ্ঞানকে প্রতিষ্ঠা করতে পারবো না। 2 নম্বর যুক্তি হলো, দেখো 2 নম্বর যুক্তি হলো ন্যায় দর্শনে বলা হয়েছে প্রাগভাব। প্রাগভাবের ব্যাখ্যার জন্য সামান্য লক্ষণ অলৌকিক সন্নিকর্ষ কিন্তু স্বীকার করতে হবে। কেন? এবার প্রথমে বুঝে নাও যে প্রাগভাবটা কি। প্রাগভাব কি? উৎপত্তির পূর্বে যে অভাব, ঠিক আছে, উৎপত্তির পূর্বে যে অভাব সেটাই প্রাগভাব। তাহলে কোন একটা, এবার প্রাগভাবকে যদি আমি জানতে যাই তাহলে আমার কিন্তু প্রতিযোগীর জ্ঞান থাকতে হবে। কি বললাম? প্রাগভাবকে জানতে গেলে প্রতিযোগীর জ্ঞান থাকতে হবে। এবার প্রশ্ন, প্রতিযোগী হচ্ছে যার অভাব, তাকে প্রতিযোগী বলে। ঠিক আছে, যার অভাব সেই প্রতিযোগী। যেমন যদি ঘটের অভাব হয়, ঘট হলো প্রতিযোগী। বোঝা গেল ব্যাপারটা? তাহলে যস্য অভাবও স্বপ্রতিযোগী, যার অভাব সেই হলো প্রতিযোগী। এবার দেখো প্রাগভাব ব্যাপারটা কেমন। একটা মৃত্তিকা খণ্ড, ধরো একটা মৃত্তিকা খণ্ড, এটা একটা মৃত্তিকা খণ্ড। এই মৃত্তিকা খণ্ড থেকে একটা ঘট তৈরি হবে। ওকে, এই ঘটটা যখন তৈরি হয়নি তখন মৃত্তিকাতে ঘটের যে অভাব আছে সেই অভাবটা হলো প্রাগভাব, মানে উৎপত্তির পূর্বে যে অভাব। তাহলে এই মৃত্তিকা খণ্ডতে তো ঘট নেই, মৃত্তিকা খণ্ড থেকে ঘট তৈরি হবে। তাহলে উৎপত্তির ঠিক পূর্বে, ঘটটা যখন ঠিক তৈরি হতে যাচ্ছে ঠিক পূর্বে মৃত্তিকাতে এই ঘটটার কিন্তু অভাব আছে। এই অভাবটাকে বলা হয় প্রাগভাব। ন্যায় দর্শনে বলা হচ্ছে এই প্রাগভাবকে ব্যাখ্যা করার জন্য সামান্য লক্ষণ অলৌকিক সন্নিকর্ষ স্বীকার করতে হবে। কেন? যুক্তিটা, তাহলে মৃত্তিকা থেকে যে ঘটটা তৈরি হবে, তৈরি হওয়ার ঠিক পূর্বে ঘটের কি আছে? ঘটের প্রাগভাব রয়েছে। তাহলে এই যে প্রাগভাব, এই প্রাগভাবের কি লৌকিক সন্নিকর্ষ হবে? কেন না, মৃত্তিকা খণ্ডকে আমি দেখছি, তাতে যে ঘটের অভাবটা সেটাকে তো আমি চোখ দিয়ে বা ইন্দ্রিয় দিয়ে দেখতে পাচ্ছি না, তাহলে লৌকিক সন্নিকর্ষ হচ্ছে না। সেক্ষেত্রে যে সন্নিকর্ষটা হয় সেটা কিন্তু অলৌকিক সন্নিকর্ষ, এবং সেই অলৌকিক সন্নিকর্ষটাকেই এখানে বলা হয়েছে সামান্য লক্ষণ অলৌকিক সন্নিকর্ষ। এরপর আমরা অলৌকিক সন্নিকর্ষের দ্বিতীয় বিভাগটি আলোচনা করব। দ্বিতীয় বিভাগটি হলো জ্ঞানলক্ষণ অলৌকিক সন্নিকর্ষ। জ্ঞানলক্ষণ অলৌকিক সন্নিকর্ষ কখন হয়? যখন জ্ঞান সন্নিকর্ষ হিসাবে কাজ করে, এবং এই জ্ঞানলক্ষণ সন্নিকর্ষ থেকে আমাদের যে জ্ঞান হয় বা প্রত্যক্ষ হয় তাকেই আমরা বলবো জ্ঞানলক্ষণ অলৌকিক প্রত্যক্ষ। তো আমরা জ্ঞানলক্ষণ অলৌকিক সন্নিকর্ষ ব্যাখ্যা করতে গেলে আমাদের দুটো বিষয়ের কথা মনে রাখতে হবে। একটা পূর্ব জ্ঞাত বিষয় আর একটা বর্তমানে জ্ঞাত। কারণ কোনো বিষয়ের যদি আমার পূর্বে কোনো জ্ঞান বা অভিজ্ঞতা হয়ে না থাকে তাহলে তার তো আমার কোনো জ্ঞান আমার আত্মায় থাকবে না, তার তো আমার জ্ঞান তো আমার কোনো মনে পূর্ব স্মৃতিরূপে থাকবে না। তার ফলে সেই বিষয়ের কিন্তু অলৌকিক সন্নিকর্ষ
হওয়া সম্ভব হবে না। এই জন্য কোনো একটা বিষয়ে আমাকে পূর্বে জানতে হবে, সেই বিষয়ের জ্ঞানটা আমার মনে পূর্ব স্মৃতিরূপে থাকবে এবং সেই পূর্ব স্মৃতিটা বর্তমানে কোনো একটা ইন্দ্রিয়ের সাথে বিশেষণ রূপে সম্বন্ধ স্থাপন করবে। তখন সেই যে সম্বন্ধটা হবে তখন সেটাকে বলা হবে অলৌকিক জ্ঞানলক্ষণ, অলৌকিক সন্নিকর্ষ, এবং তার থেকে যে আমার প্রত্যক্ষ হবে সেটাকেই বলা হয় জ্ঞানলক্ষণ, অলৌকিক প্রত্যক্ষ। ধরো আমরা একটা উদাহরণ দিই। প্রথমে নেব পূর্বজ্ঞাত বিষয় কোন একটা। পূর্বজ্ঞাত, ধরো চক্ষু দিয়ে আমি চন্দন গাছ দেখলাম, তাহলে আমার কিসের প্রত্যক্ষ হবে? চন্দন গাছের। ওকে, তাহলে চোখ দিয়ে চন্দন গাছ দেখলাম, অবভিয়াসলি আমার চন্দন গাছের জ্ঞান হবে। এবার নাসিকা দিয়ে আমি চন্দন সুরভি নিলাম, চন্দন সুরভি নিলাম, তাহলে আমার এখানে কি প্রত্যক্ষ হবে, কি জ্ঞান হবে? চন্দন সুরভি। ঠিক আছে, চন্দন সুরভির জ্ঞান হবে। তাহলে চোখ দিয়ে চন্দন কাঠ দেখে চন্দন গাছের আমার প্রত্যক্ষ হলো। নাসিকা দিয়ে চন্দনের সুরভি নিয়ে, স্মেল নিয়ে, আমার চন্দনের স্মেল কেমন হয় সেরকম একটা সুরভির প্রত্যক্ষ বা জ্ঞান হলো। এইটা আমার পূর্বে আমি চন্দন গাছ এবং চন্দন কাঠের কেমন সুবাস বা স্মেলটা হয় সেটা আমার জ্ঞান হয়ে গেল। এই জ্ঞানটা আমার মনে, ঠিক আছে, এই দুটো জ্ঞানই কোথায় গিয়ে জমা থাকবে না, আমার মনে কি রূপে জমা থাকবে? স্মৃতি রূপে। মনে স্মৃতি রূপে কিন্তু জমা হয়ে যাবে, পূর্বজ্ঞাত স্মৃতি রূপে, যেটাকেই আমরা বলবো কি স্মৃতি জ্ঞান। এইবার আমি কিছুদিন পরে আবার এটা বর্তমান জ্ঞাত করি। কিছুদিন পরে চক্ষু দিয়ে শুধুমাত্র চন্দন গাছটাকে দেখলাম, ঠিক আছে, চন্দন গাছটা দেখে আমার চন্দন সুরভির জ্ঞান হচ্ছে। ঠিক আছে, তাহলে চোখ দিয়ে চন্দন গাছকে দেখলে পূর্বজ্ঞাত বিষয় দেখলাম, চন্দন গাছের জ্ঞান হয়। আর নাসিকা দিয়ে চন্দনের স্মেলের জ্ঞান হয়েছিল কি চন্দন সুরভি। কিন্তু এবার আমি দেখলাম আমার এই পূর্ব অভিজ্ঞতাটা স্মৃতিরূপে জমা হয়ে গেল। এরপরে আমি কিছুদিন পরে আবার একটা চন্দন গাছকে দেখলাম। এবার চন্দন গাছটাকে দেখার সঙ্গে সঙ্গে কি হচ্ছে, চন্দনের সুরভির আমার জ্ঞান হয়ে যাচ্ছে। শুধু চন্দন গাছের জ্ঞান হচ্ছে না, তার সাথে চন্দনের সুরভির জ্ঞান হয়ে যাচ্ছে। তাহলে চন্দন গাছকে দেখে চন্দনের সুরভির যে জ্ঞান, এটা তো হওয়ার কথা নয়, কারণ নাকের সাথে সম্বন্ধ তৈরি না হলে কি করে সুরভির জ্ঞান হবে? কিন্তু হচ্ছে। সেক্ষেত্রে চক্ষু কি করলো, অন্য কোনো একটা ইন্দ্রিয়ের রাজ্য বিষয় নাসিকা তার সাথে সম্বন্ধ তৈরি করে ফেললো। তাহলে চোখ দিয়ে যখন আমি চন্দন সুরভির জ্ঞান হবে তখন সেটাকে বলা হয় জ্ঞান লক্ষণ প্রত্যক্ষ। কেন?
এখানে আমার পূর্ব যে জ্ঞান, মনে থাকা পূর্ব স্মৃতি, কিসের? পূর্ব স্মৃতি। পূর্ব স্মৃতিটা কি? চন্দন সুরভি। পূর্ব স্মৃতিটা হচ্ছে কি আমার চন্দন সুরভি, এটা তো আমার মনে রয়েছে। তাহলে এই পূর্ব স্মৃতিটা, চন্দন গাছের তো একটা বিশেষণ, গুণ তো একটা বিশেষণ, সেই বিশেষণটা আমার মনে থাকা চন্দন গাছের সুরভির যে বিশেষণটা চক্ষুর সাথে সম্বন্ধ তৈরি করে দিল। জ্ঞান যেহেতু চোখের সাথে বিশেষণ রূপে সম্বন্ধ তৈরি করছে, তাই এই যে সম্বন্ধটা, এটা হলো জ্ঞান লক্ষণ। জ্ঞান লক্ষণ সন্নিকর্ষ। আর এটা অলৌকিক কেন? অলৌকিক তো অবশ্যই হবে, চোখ দিয়ে তো আমরা গাছটাকে দেখে চন্দন গাছের তো জ্ঞান হচ্ছে, এটা তো অলৌকিক। কিন্তু চোখ দিয়ে দেখার ফলেই তো আমার সুরভির জ্ঞানটা হয়ে যাচ্ছে। কিন্তু সুরভি তো আমার নাসিকার বিষয়, অন্য একটা ইন্দ্রিয়ের গ্রাহ্য বিষয়। তাহলে আমি চোখ দিয়ে তো নাসিকার গ্রাহ্য বিষয়কে গ্রহণ করে ফেলছি। এই কারণে এটা অলৌকিক সন্নিকর্ষ। এবং কোন ধরনের অলৌকিক সন্নিকর্ষ? জ্ঞান লক্ষণ অলৌকিক সন্নিকর্ষ। যেহেতু জ্ঞান অর্থাৎ পূর্ব স্মৃতি এখানে সন্নিকর্ষ হিসাবে কাজ করছে। এই কারণে চক্ষু দিয়ে চন্দনের সুরভির যে আমার প্রত্যক্ষ হয়, সেটাই হলো জ্ঞান লক্ষণ প্রত্যক্ষ। আর সন্নিকর্ষটা হচ্ছে জ্ঞান লক্ষণ সন্নিকর্ষ। ঠিক আছে, ক্লিয়ার হলো পুরো ব্যাপারটা? আমরা দেখব যে জ্ঞান লক্ষণ অলৌকিক সন্নিকর্ষ স্বীকার করার যুক্তিগুলো কোথায়। 1 নম্বর যুক্তি হলো যে পত্যভিজ্ঞা। পত্যভিজ্ঞার ব্যাখ্যা করার জন্য জ্ঞান লক্ষণ অলৌকিক সন্নিকর্ষকে স্বীকার করতে হবে। কেন? পত্যভিজ্ঞা কথার মানে কি? দেখো, সহজ কথায় পত্যভিজ্ঞা হলো চিনে নেওয়া, চিনে নেওয়া বোধ বা চিনতে পারা। ঠিক আছে, যেমন একটা উদাহরণ নিলাম, এই সেই দেবদত্ত। দেবদত্ত একজন ব্যক্তি, এই সেই দেবদত্ত। এই বাক্যটাতে দেখো কি রয়েছে? এই দেবদত্ত, আর একটা রয়েছে সেই দেবদত্ত। এই যে সেই দেবদত্ত, এটা মানে আমি অনেক দিন আগে যে দেবদত্তকে দেখেছিলাম। তাহলে সেই দেবদত্ত, অনেক দিন আগে আমি দেবদত্তকে দেখেছি। তাহলে দেবদত্তের যে জ্ঞানটা, এই জ্ঞানটা আমার মনের মধ্যে কি রয়েছে? পূর্বস্মৃতি। ঠিক আছে, এই জ্ঞানটা তো আমার মনে সংরক্ষিত রয়েছে স্মৃতিরূপে। এবার এখন আজকে আমি দেবদত্তকে দেখতে পেলাম। দেবদত্তকে দেখেই আমি বলছি এই সেই দেবদত্ত। কি করে বলছি? না, আমার চোখের সাথে, ধরো চক্ষু দিয়ে আমি দেবদত্তকে দেখলাম। তাহলে চক্ষু দিয়ে যখন আমি এই দেবদত্তকে দেখছি, মানে আজকে আমার সামনে উপস্থিত থাকা দেবদত্তকে দেখছি, তখন তো সেটা লৌকিক সন্নিকর্ষ হচ্ছে, কারণ ইন্দ্রিয়ের সাথে সরাসরি সম্বন্ধ হচ্ছে। কিন্তু আমি যে চিনতে পারলাম এই সেই দেবদত্ত, এই যে ঘটনাটা, এই সেই দেবদত্ত, এই সেই দেবদত্ত, এটাকে কিন্তু আর আমরা কি বলবো? এটা হচ্ছে পত্যভিজ্ঞা। পত্যভিজ্ঞা কেন? না, আমি এই দেবদত্তকে সেই দেবদত্ত বলে চিনতে পেরেছি, এটা পত্যভিজ্ঞা। এই যে এখানে কি ব্যাপারটা দাঁড়ালো? পূর্ব স্মৃতি, সেই দেবদত্তের যে পূর্ব স্মৃতি ছিল, মানে জ্ঞানটা ছিল, সেই জ্ঞানটা আমার চোখের সাথে সম্বন্ধ তৈরি করলো।
সেই সম্বন্ধটা তৈরি করলো বলেই এই দেবদত্তকে, আজকের দেখা দেবদত্তকে আমরা সেই দেবদত্ত অর্থাৎ 5 বছর আগে বা 10 বছর আগে আমি যে দেবদত্তকে দেখেছিলাম তাকে চিনতে পারলাম। কিন্তু বোঝা গেল? তাহলে পত্যভিজ্ঞা ব্যাখ্যা করার জন্য জ্ঞান লক্ষণ অলৌকিক সন্নিকর্ষকে অবশ্যই মানতে হবে। ঠিক আছে? ধরো সাপোজ আমার সাথে এখন তোমাদের দেখা হলো, ঠিক আছে? হঠাৎ কোনো দিন কোনো পথে বা ট্রেনে বাসে তোমাদের কারো সাথে হয়তো দেখা হয়ে গেল, তখন তোমরা কি বলবে? এই সেই ফিলোজফির স্যার, যার ক্লাস আমরা ফলো করি, এই সেই ফিলোজফির স্যার। তাহলে এই সেই ফিলোজফির স্যার, এই জ্ঞানটা হচ্ছে পত্যভিজ্ঞা। কেন? তোমরা আমাকে ক্লাসে আগে দেখেছো, দেখার ফলে তোমাদের একটা জ্ঞান, আমার সম্পর্কে তোমাদের একটা স্মৃতি তোমাদের মনে থেকে গেছে। তো যেদিন আমার সাথে দেখা হবে বা দেখতে পেলে সেদিন বললে এই সেই ফিলোজফির স্যার। তাহলে এই যে জ্ঞানটা বা চিনতে পারলে আমাকে, এই বোধটাকে বলা হয় পত্যভিজ্ঞা। আমাকে চিনতে পারলে কি করে? আমার সম্পর্কে যদি তোমাদের পূর্ব কোনো স্মৃতি না থাকতো, কোনো জ্ঞান যদি তোমাদের মনে না থাকতো, তাহলে কিন্তু চিনতে পারবে না। অনেকেই তো ট্রেনে রয়েছে, তারা তো আমাকে চিনতে পারলো না। কেন না? আমার সম্পর্কে তাদের কিন্তু কোনো পূর্ব স্মৃতি বা জ্ঞান নেই, এই কারণে তারা কিন্তু চিনতে পারলো না। তুমি চিনতে পারলে কেন না? তোমার কিন্তু পূর্ব জ্ঞান বা অভিজ্ঞতা আমার সম্পর্কে হয়েছিল, সেটা তোমার মনে স্মৃতিরূপে সংরক্ষণ থেকেছে। সেই স্মৃতিটা এখন তোমার চোখের সাথে একটা সম্বন্ধ তৈরি করলো, এবং সেই সম্বন্ধটা হচ্ছে জ্ঞান লক্ষণ অলৌকিক সন্নিকর্ষ। এবং তোমার যে নলেজটা হয়ে গেল সেটা হলো এই সেই স্যার। ঠিক আছে? এই জন্য পত্যভিজ্ঞাকে ব্যাখ্যা করার জন্য কি দরকার? জ্ঞান লক্ষণ অলৌকিক সন্নিকর্ষ অবশ্যই তোমাদেরকে স্বীকার করতে হবে। 2 নম্বর যুক্তি হলো অনুব্যবসায়কে ব্যাখ্যা করার জন্য জ্ঞান লক্ষণ অলৌকিক সন্নিকর্ষ স্বীকার করতে হয়। অনুব্যবসায়, জ্ঞান লক্ষণ অলৌকিক সন্নিকর্ষ স্বীকার না করলে তোমরা অনুব্যবসায়কে ব্যাখ্যা করতে পারবে না। আচ্ছা, অনুব্যবসায় কথাটার প্রথম আমরা মানে বুঝে নেব। আচ্ছা, ব্যবসায় কথার মানে কি? প্রথম, ব্যবসায় মানে হলো একটা সবিকল্প জ্ঞান। সবিকল্প জ্ঞান বা সবিকল্প প্রত্যক্ষ, ব্যবসায় জ্ঞান। ঠিক আছে? যেমন ধরো এক্স নামক এক ব্যক্তি, তাহলে কোনো একটা ব্যক্তি, তার নাম হলো এক্স বা রামবাবু, তাকে তুমি যখন দেখলে তাহলে তোমার কোন ধরনের জ্ঞান হলো? রামবাবু রূপেই যদি তুমি তাকে জানো তাহলে তোমার সবিকল্প জ্ঞান হয়ে গেল, যেহেতু বিশেষণযুক্ত জ্ঞান। তাহলে ব্যবসায় জ্ঞান হচ্ছে সবিকল্প জ্ঞান, অর্থাৎ বিশেষণযুক্ত একটা জ্ঞান। এবার রামবাবুকে, বা এখানে রামবাবুই লিখি, বা আমাদের তোমরা খাতায় লেখার সময় কিন্তু রামবাবু এসব লিখতে যাবে না, তোমরা ঘট বলেই লিখবে ন্যায় দর্শনের পরিভাষা অনুযায়ী। তাহলে ঘটের যখন যে জ্ঞান হয় সেটা তো সবিকল্প জ্ঞান, ঘটকে ঘট বলে জানছি, এটা সবিকল্প জ্ঞান। এই জ্ঞানটাকে বলা হয় ব্যবসায় জ্ঞান। সবিকল্প জ্ঞানই হচ্ছে ব্যবসায় জ্ঞান। এবার এই ব্যবসায় যে জ্ঞানটা হলো, এবার তুমি অন্য কোনো একটা সময়েতে মনে মনে বা চোখটা বন্ধ করে তুমি সেই ঘরটার কথা ভাবছো, তাহলে কি হবে? সেই যে ব্যবসায় যে জ্ঞানটা, সেই জ্ঞানটা তোমার মনে কি হবে?
মানস প্রত্যক্ষ হবে। তাহলে আমি একটা কোনো বিষয়কে জেনেছি, রামবাবুকে জেনেছি, এবার বাড়িতে অন্য একটা সময়েতে আমি রামবাবুর কথা চিন্তা করছি, তাহলে সেক্ষেত্রে একটা মানস প্রত্যক্ষ হয়। সেই যে মানস প্রত্যক্ষটা হলো, অর্থাৎ ব্যবসায় জ্ঞানের যে মানস প্রত্যক্ষ, তাকে বলা হয় অনুব্যবসায়। এক কথায়, সহজ কথায় বলা হয় জ্ঞানের জ্ঞান। যেমন ধরো, ভাষাটা আমি লিখেই দিই তোমাদের, ব্যবসায় জ্ঞানের মানস প্রত্যক্ষ, সেটাই হলো অনুব্যবসায়। ঠিক আছে, ব্যবসায় জ্ঞানের মানস প্রত্যক্ষ। রামবাবুকে জানলাম, এবং পরে যখন আমি রামবাবু সম্পর্কে ভাবলাম বা চিন্তা করলাম, তখন রামবাবুর যে জ্ঞানটা আমার আত্মায় রয়েছে, সেই জ্ঞানটার সাথে মনের একটা সম্বন্ধ তৈরি হলো। এর ফলে আমি মানস প্রত্যক্ষ করছি। এই যে মানস প্রত্যক্ষটা, এখানে একটা ব্যবসায় জ্ঞানের যে মানস প্রত্যক্ষ, তাকেই বলা হয় অনুব্যবসায়। এই অনুব্যবসায়কে ব্যাখ্যা করার জন্য জ্ঞানলক্ষণ, অলৌকিক সন্নিকর্ষ হয়ে থাকে। কিন্তু ধরো, আত্মায় ঘটের জ্ঞান রয়েছে। আমি একটা ঘট দেখেছি, ঘটের জ্ঞান হয়েছে, এবং সেই জ্ঞান আত্মায় রয়েছে। এবার আমি মন দিয়ে এই আত্মায় ঘটের এই যে জ্ঞানটা আমি প্রত্যক্ষ করছি, এটাকে বলা হয় মানস প্রত্যক্ষ। ঘটের মানস প্রত্যক্ষ, এই মানস প্রত্যক্ষটাই হলো অনুব্যবসায়। তাহলে আমার তো ঘটের পূর্ব জ্ঞান রয়েছে, সেই পূর্ব জ্ঞানের মাধ্যমেই আমি মানস প্রত্যক্ষ করছি। ঘটের যদি না আমার পূর্ব স্মৃতি বা জ্ঞান হয়ে থাকে, তাহলে তো আমি মানস প্রত্যক্ষ করতে পারবো না। তাহলে ওই জ্ঞানটা এখানে কাজ করছে মানস প্রত্যক্ষের ক্ষেত্রে। অর্থাৎ অনুব্যবসায় হতে গেলে আমাকে জ্ঞানলক্ষণ, অলৌকিক সন্নিকর্ষ মানতেই হচ্ছে। তা না হলে কি হবে, আমার যদি না জ্ঞানলক্ষণ, অলৌকিক সন্নিকর্ষ এখানে না হয়, এই যে মানস প্রত্যক্ষটা আমার হবে না, অর্থাৎ অনুব্যবসায় হবে না। 3 নম্বর যুক্তি হলো, 3 নম্বর হলো ভ্রম জ্ঞান, ভ্রান্তিমূলক যে জ্ঞান, তার ব্যাখ্যার জন্য জ্ঞানলক্ষণ, অলৌকিক সন্নিকর্ষ স্বীকার করতে হবে। যেমন ধরো, রজ্জু, রজ্জু মানে দড়ি। রজ্জুকে আমি সর্প বলে জানলাম, তাহলে রজ্জুকে সর্প বলে জানাটাকে বলা হয় ভ্রম জ্ঞান। ঠিক আছে, মানে বিষয়টা বাস্তবে যা নয় তাকে তাই বলে ভাবাটাই হচ্ছে ভ্রান্তিমূলক জ্ঞান। তো আমি রজ্জুকে দেখে সর্প বলে জানছি। এবার এই যে ভ্রম জ্ঞানটা, এক্ষেত্রে এই যে সর্পের তো একটা জ্ঞান আমার পূর্ব থেকেই হয়েছে। ধরো কেউ কোনোদিন সর্প দেখেইনি, তাহলে কি সে দড়িকে দেখে সর্প বলে ভাবতে পারবে না, কারণ তার পূর্বে সর্পের একটা জ্ঞান তার মধ্যে থাকতে হবে স্মৃতিরূপে। তাহলে সর্পের একটা জ্ঞান পূর্ব স্মৃতিরূপে ছিল, সেই পূর্ব স্মৃতিরূপে জ্ঞানটা আজকে আমি যখন চক্ষু দিয়ে রজ্জুকে দেখছি, সেই পূর্ব স্মৃতিটা চক্ষের সাথে একটা সম্বন্ধ তৈরি করে ফেলেছে। এই যে পূর্ব স্মৃতিটা চোখের সাথে সম্বন্ধ তৈরি করলো, কার পূর্ব স্মৃতি? সর্পের। সেইটাই হয়ে গেল জ্ঞানলক্ষণ। এবং এই পূর্ব স্মৃতি বা জ্ঞান লৌকিকভাবে সম্বন্ধ স্থাপন করতে পারে না, সেটা অলৌকিকভাবে সম্বন্ধ স্থাপন করছে। এই কারণে
ভ্রান্তিমূলক জ্ঞানের ক্ষেত্রে আমাদের জ্ঞানলক্ষণ অলৌকিক সন্নিকর্ষ স্বীকার করতে হবে, কারণ চোখের সাথে আমার পূর্বস্মৃতি, সর্পের পূর্বস্মৃতি বা জ্ঞানটা এখানে একটা বিশেষণ রূপে সম্বন্ধ স্থাপন করলো। এই কারণে আমি রজ্জুকে কিন্তু সর্প বলে দেখে আমার ভ্রান্তিমূলক জ্ঞান হয়। ঠিক আছে, এই জন্য ভ্রম বা ভ্রান্তিমূলক জ্ঞানের ব্যাখ্যা করার জন্য ন্যায় দর্শনে অলৌকিক সন্নিকর্ষ স্বীকার করতেই হবে। এরপর তৃতীয় বিভাগ হচ্ছে যোগজ প্রত্যক্ষ। দেখো, আগের যে আমার অলৌকিক সন্নিকর্ষ বা প্রত্যক্ষগুলো, এটা সবার ক্ষেত্রে হয়ে থাকে, সমস্ত মানুষের ক্ষেত্রেই হয়ে থাকে, কিন্তু যোগজ প্রত্যক্ষ সাধারণ মানুষের ক্ষেত্রে হয় না। যারা যোগসিদ্ধ পুরুষ, সাধনা বা যোগ সাধনা করছেন, তাদের ক্ষেত্রে এই যোগজ প্রত্যক্ষ হয়। তারা আত্মাকে দর্শন করে। যোগসিদ্ধ পুরুষ কি করেন? আত্মাকে দর্শন করেন, আত্মার স্বরূপ বুঝতে পারেন, এবং আত্মার সাথে যা কিছু সম্বন্ধযুক্ত, অতীত, বর্তমান, ভবিষ্যৎ, সূক্ষ্ম, বৃহৎ, সমস্ত কিছু তাদের কিন্তু দর্শন হয় বা জ্ঞান হয়। ঠিক আছে, কিন্তু এই দর্শন বা জ্ঞানটা লৌকিকভাবে হয় না, এটা অলৌকিকভাবে হয়। এবং যোগসিদ্ধ পুরুষের অলৌকিকভাবে ভূত, বর্তমান, ভবিষ্যৎ, সূক্ষ্ম, বৃহৎ, অতি সূক্ষ্ম সমস্ত বিষয়ের যে প্রত্যক্ষ হয়, সেই প্রত্যক্ষকেই বলা হয় যোগজ প্রত্যক্ষ। তাহলে বুঝতে পারছো, যারা যোগসিদ্ধ পুরুষ তাদের ক্ষেত্রে এটা হবে, সাধারণ মানুষ কিন্তু হবে না, কারণ তারা যোগ সাধনার মাধ্যমেই এই আত্মাকে দর্শন করে এবং আত্মার সাথে সম্বন্ধযুক্ত সমস্ত কিছু, কারণ আত্মাই সমস্ত কিছু হয়েছে, আত্মাই সূক্ষ্ম, আত্মাই অতীত, বর্তমান সমস্ত কিছু, সব কিছু। তাহলে আত্মাকে দর্শন করলে এই সমস্ত কিছুই তাদের দর্শন হয়ে যায়। সেই দর্শনটা কিন্তু লৌকিক নয়, অলৌকিক, যেটারই নামকরণ হলো যোগজ প্রত্যক্ষ। তো ন্যায় দর্শনে যোগজ প্রত্যক্ষ দুভাগে ভাগ করা যায়, অর্থাৎ এই যে যোগসিদ্ধ পুরুষ, তারা দুটি শ্রেণীতে বিভক্ত। একটা হলো যুক্তযোগী। যুক্তযোগী মানে কি? যারা আত্মাকে দর্শন করে ফেলেছেন, আত্মার সাথে যাদের যুক্ত হয়ে গেছেন, যারা অর্থাৎ যারা সাধনায় সিদ্ধি লাভ করেছেন, ঠিক আছে, আত্মাকে দর্শন করেছেন, তাদেরকে যুক্তযোগী বলা হয়। এবার যারা যুক্তযোগী, তারা তো সর্বদাই আত্মাতেই বিরাজ করে, যার কারণে সমস্ত সময়েই তারা এই অতীত, বর্তমান, ভবিষ্যৎ সমস্ত কিছু, সূক্ষ্ম পদার্থ সমস্ত কিছুই তারা সর্বক্ষণ প্রত্যক্ষ করে। তাহলে তাদের সর্বক্ষণই এইভাবে অলৌকিকভাবে তাদের প্রত্যক্ষ হয়। এইগুলো, এটাকে বলা হয় যুক্ত যোগী প্রত্যক্ষ। আর যুঞ্জান কারা? যুঞ্জন হচ্ছেন যারা সাধনা করছেন এবং এখনো সাধনায় সিদ্ধিলাভ আসেনি, তাদেরকে বলা হয় যুঞ্জান যোগী। তারা যখন সাধনায় বসেন, অর্থাৎ মনোযোগটাকে সংযম করেন, একাগ্র করেন, তখন তারা কিন্তু এই অতীত, বর্তমান, ভবিষ্যৎ এইগুলোকে তারা অলৌকিকভাবে প্রত্যক্ষ করতে পারে। ঠিক আছে, কিন্তু যখন মনোসংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, তখন তারা কিন্তু এই বিষয়গুলোকে আর প্রত্যক্ষ করতে পারে না। কেন? তারা এখনো সাধনায় সিদ্ধ লাভ করেনি। তারা যদি সাধনায় সিদ্ধ লাভ করে যায়, তারাই হয়ে যাবে কিন্তু যুক্তযোগী। তাহলে যুঞ্জান যারা যোগী, তারা অলৌকিকভাবে যে বিষয়গুলো প্রত্যক্ষ করে, তাদেরকেই যুঞ্জান অলৌকিক প্রত্যক্ষ বলতে পারি। ঠিক আছে, বোঝা গেল ব্যাপারটা? তাহলে আজকের ক্লাসে আমরা একদম দীর্ঘ বিস্তৃত একটা ক্লাস করলাম। যারা একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী, তাদেরকে আবার বলছি যে তোমরা এর প্রত্যেকটা যে বিভাগ, তিনটে যে বিভাগ, সামান্য লক্ষণ, জ্ঞান লক্ষণ, যোগজ প্রত্যক্ষ, এগুলো কাকে বলে এবং উদাহরণ পর্যন্ত তোমরা বুঝে রাখো। আর পরবর্তীকালে তোমরা যখন ফিলোসফি নিয়ে আরও চর্চা করবে,
তখন তোমরা এই যুক্তিগুলোও দেখে নাও। তোমরা এখনও দেখতে পারো, কিন্তু তোমরা অতটা করলে তোমাদের কি বলবো, তোমাদের যে সিলেবাসের যে স্ট্রাকচার, প্রশ্নপত্র, সেই অনুযায়ী তোমাদের কভার হয়ে যাবে। এবার তোমরা বুঝে রাখতেই পারো, ঠিক আছে।